বইটা লিখে তো উনি কেমন উনি মুখে তো বইটা লেখা বইটাই শুরু লিখে করছে? অনেক আগে থেকে লেখে কে কিনে ওনার বই? তাও কথা, ছাত্রলীগ সবাই আছে আওয়ামী লীগ যদি সবাইকে বলে এক না কোটি বই কেনার জন্য, তাহলে তো বড় লোক হয়ে যাবে। কেউ নিবে না কেউ নিবে না কেন আওয়ামী লীগ নিয়ে নেয় ওরা প্রার্থীরাও নিবে না? নিবে না ওই শুধু ওনার আরে সাথে বাবা, যাদের যদি পলিটিক্যাল কেউ না নেয় তাহলে উনি ওনার নিজেরটা নিজে কিনবে, সমস্যা নাই। ওনার বই পড়লে সবাই বিজ্ঞানে হয়ে যাবে। না এমনি কিনবে কিনবে না যে তা না ওনার মতো কিছু আছে না হ্যাঁ। রিপন ভিডিও টাইপ, হাই আই এম রিপন ভিডিও। আচ্ছা স্যার, সরেন শুরু করি নাকি? গতকালকে শুধুমাত্র আমরা একটা পোস্ট জি স্যার করেছিলাম। আমি মিউট করে দিচ্ছি সবাইকে, রাইট? ওকে। তো গতকালকে আমরা শুধুমাত্র একটা পোস্ট করেছিলাম এবং পোস্টের মাঝামাঝি পর্যায়ে অনেকগুলো বলেছিলাম যে পোস্ট শুধুমাত্র যে কন্টেন্ট হয় তেমনটাও না, পোস্টের মাঝামাঝি পর্যায়ে আপনি গেলে ইমেজ, অডিও, ভিডিও, কোনো লিঙ্ক, অনেক কিছু প্রোভাইড করতে পারবেন, কিন্তু সেটা পোস্টই হবে। হ্যাঁ, আপনি যদি বলেন যে এখন পোস্টের মধ্যে কি আমি কোনো লেআউট সিস্টেম বানাতে পারবো কিনা, বা দুই পোস্টের মাঝখানে কি আমি একটা ডিপ সেকশন নিতে পারবো কিনা, তো ওগুলো খুব কম নেওয়া হয় বা কেউ নেও না। ঠিক আছে, একটা পোস্ট থাকে, পোস্টের মাঝখানে একটা গ্যাপ দেয়, এটা হয়তো বা ওই অ্যাডভার্টাইজমেন্টের জন্য হতে পারে বেশি থেকে বেশি, বাট এর পরে আর কিন্তু তেমন কিছু ইমপ্লিমেন্ট তারা করতে চায় না। পোস্টের পরে কি আছে, মিডিয়া তৈরি আছে। আচ্ছা, শুরু থেকে আসি, তাই না? এখানে আমরা সবগুলো জানি, এখানে আমরা শর্টকাটলি সবগুলো ডিফাইন করেছিলাম কোথায় কি আছে। এখন আমাদের হলো মেনু বার, সাইড মেনু, ড্যাশবোর্ড। এটা হলো মূল ইনফরমেশন, যেখানে আপনি কি করতে পারেন, অল কাইন্ড অফ জিনিসগুলোর একটা ওভারভিউ দেখতে পারেন। এখানে আমি ওভারভিউগুলো দেখছিলাম, কিন্তু আমি আপাতত এগুলোকে কী করে দিয়েছি, আনটিক করে দিয়েছি, যার কারণে আমার ড্যাশবোর্ডটা খালি। এরপর আসে আপডেটস। আপডেটস কী জিনিস, যেহেতু এগুলো এক একটা প্রোডাক্টস, থার্ড পার্টি প্রোডাক্টস, এগুলো প্রতিনিয়ত জিনিসপাতির কী আসে, আপডেট আসে। যদি এই জিনিসগুলো আপনি নিজে তৈরি করতেন, তাহলে নিজে তৈরি করলে নিজে যে আপডেট করে তখন এটা আপনার আপডেট হতো, বাট যখন কোনো কোম্পানি বা কোনো প্রোডাক্ট যখন আপডেট আসে, তখন সে বলে দিয়েছে আমরা কিন্তু আপডেটস আনছি, আপনি চাইলে আমাদের আপডেট প্রোডাক্টগুলো কী করতে পারেন, আপনি রাখতে পারেন। তো সেই ক্ষেত্রে আপডেট তিন ধরনের আসে। একটা হলো ওয়ার্ডপ্রেস ভার্সন অনুযায়ী, ওয়ার্ডপ্রেসের ভার্সন আসে। ওয়ার্ডপ্রেস এখন কত পয়েন্ট চলে, 6.0, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং বলতেছি এটা একবারে অ্যাকুরেটলি কি ভার্সন, লেটেস্ট ভার্সন। এরপর আসে প্লাগ ইন ভার্সন, মানে প্লাগইনস। প্লাগইনস মানে কি, বিভিন্ন ধরনের ফিচার্স, সেগুলোকে তারা কি করে রেখেছে, প্লাগইনস হিসেবে তৈরি করে রেখেছে, এগুলোর উপর আপডেট আসে। আবার থিমসের উপর আপডেট আসে। যেহেতু আমরা জানি যে আমরা ওয়ার্ডপ্রেসে কোনো হ্যান্ড কোড করবো না, সব কিছুই কী করবো আমরা ফিজিক্যালি, আমরা ওই ভিজুয়ালি করব। তো ভিজুয়ালি করতে গেলে আমাদের যেসব টুলবারের প্রয়োজন, সের মধ্যে একটা হলো প্লাগইনস, একটা হলো থিমস। প্লাগইনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফিচার এডিশন করব, থিম ছাড়া তো আমরা কাজ করতেই পারবো না, যে কোনো একটা থিমের আন্ডারে আমরা কাজ করব। তো এই জিনিসগুলোর আপডেট প্রতিনিয়ত আসতে থাকে। আপনি যে থিমটা আপডেট ডাউনলোড করছেন বা যে থিমটা কাজ করছেন, ওই থিমটারই আসবে। যে প্লাগইনগুলো আপনি নিজে ব্যবহার করেন, সেই প্লাগইনগুলোরই যে ডাউনলোডস বা আপডেটস আসে। অল কাইন্ড অফ প্লাগইনসের আবার আসবে না। তো এখানে আপনি আপডেট ইয়াগুলো দেখতে পাবেন, যখনই আপডেট আসবে তখন এখানে কি হবে, ওই রেড বাটি চলবে, বা এখানে বলবে যে 3টা ফাইল আছে যেগুলো আপডেট করতে হবে। এইসব পোস্ট, আমরা পোস্ট করতে পারি। মিডিয়া, এখন ধরেন ফর এক্সাম্পল আমরা কি করতাম, পিএইচডি টু এইচটিএমএল এর কথা একটু মেমোরাইজ করেন। তো সেখানে আমরা কি করেছিলাম, সেখানে আমরা ধরেন কোনো একটা পিএইচডির ইমেজ আমার দরকার, তখন আমরা আগে সবার আগে কী করতাম, ইমেজগুলো কেটে রাখতাম। এরপর আমরা সেগুলো ইমেজগুলোকে নিজের ফোল্ডারে রেখে আমরা পরে এগুলোকে লিঙ্ক আপ করা শুরু করতাম, তাই না? এখন একটা প্রজেক্টের আগে যদি আপনার কাছে ইমেজ অল কাইন্ড অফ সিলেক্টিভ থাকে, তখন আপনি চান যে এক ক্লিকে যেন সবগুলো ইমেজ আপলোড করে দিই। এরপরে যখন যাকে লাগবে ড্রাগ অ্যান্ড ড্রপ বা কি ক্লিক সিস্টেম করব। তো সেটার জন্য আপনি যদি চান যে আগে থেকে ইমেজগুলোকে আপলোড করে রাখতে, তাহলে এই যে অ্যাড নিউতে যাবেন, এখান থেকে যতগুলো ফাইল আপনি এখানে আপলোড করবেন, সবগুলো ফাইল আগের মতো করে আপলোড হয়ে থাকবে। জাস্ট খালি আপনাকে তখন কী করতে হবে, সিলেক্ট করে কাজ করতে হবে। যেমন ধরেন আমি এখন কি করলাম, ছোটোখাটো ইমেজ আছে কিনা এখানে, ধরেন আমার কাছে মনে হলো যে এই 5টা লোগো আমার, 4টা লোগো আমার ভবিষ্যতে লাগতে পারে। আমি কী করলাম, ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই যে এখানেই ছেড়ে দিলাম, রেখে দিলাম, এবং এখানে বলতেছে ফাইল, এই যে ড্রপ। 4টা ফাইল যখন আপলোড হয়ে যাবে, তার মানে আমি এখন এগুলো কাস্টমাইজ করতে পারবো, যখন তখন আমি যত্র এখানে ব্যবহার করতে পারবো, তা এদেরকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখন এখানে একটা প্রবলেম থাকতে পারে, ইফ, মানে এটা সবসময় হয় না, যেমন আমার হবে না এখন, কারণ এখানে আপলোড সাইজ আমাকে 1 জিবি দিছে, তার মানে 1 জিবির মতো যে ফাইলগুলো আছে,
1 জিবির আন্ডারে বা 1 জিবি সমান সেই ফাইলগুলো আমি এখানে আপলোড করতে পারবো। বাট অনেক সময় এখানে 1 MBও দেওয়া থাকতে পারে। কতটুকু দেওয়া থাকে? 1 MB, 2 MB। এখন আপনার মাথায় কোয়েশ্চেন থাকতে হবে, মিডিয়া ফাইলে শুধুমাত্র যে ইমেজ আসে সেটা না, ভিডিও আসতে পারে, আমার থিমও আসতে পারে। আমরা অনেক সময় থিম আপলোড করি, প্লাগ ইন আপলোড করি, যেগুলোর ফাইল সাইজ অনেক বড় হয়। এখন কথা হলো, অনেক সময় এটা কিন্তু কখনোই কি থাকে, নির্দিষ্ট পরিমাণ থাকে না। যেমন আমি ইনস্টল করছি 1 GB দিছে, আপনি ইনস্টল করলে 500 MBও দিতে পারে। এখন কোনো কারণে কম দিয়ে দিল, আপনার এখন দরকার এটাকে কিভাবে ইনক্রিজ করা যায়। তো সেটা খুবই সহজ একটা পদ্ধতি আছে। আপনি করবেন কি, আপনি একটু এখানে করবেন, সেটা হলো যে ওয়ার্ডপ্রেস, এখানে লিখবেন যে মিডিয়া ফাইল সাইজ ইনক্রিজ, ঠিক আছে, এটা লিখবেন। আরেকটা হলো WP বিগিনার নামক একটা আছে, ওয়েবসাইট আছে, এদের অনেক সহজ। এই যে WP বিগিনার, যে হাউ টু ইনক্রিজ ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ ইন ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। যেমন একটু যাই একটু নিচে গেলে দেখতে পাবেন, এই যে অনেক সময় 64 MB বা 30 MB দেওয়া থাকে, তখন এগুলোকে বড় করা যায় কিভাবে। তো সেটা বড় করার জন্য এখানে একটা মেথড আছে, 3 নাম্বার মেথড, সেটা হলো XTAccess মেথড। এই যে XTAccess, আপনার কাজটা হলো XTAccess-এ গিয়ে আপনার এই 4টা লিঙ্ক, এই 4টা কোড আপনি কপি পেস্ট করে দিতে হবে। এখন XTAccess পাবেন কই? যেহেতু আমি এখন সি প্যানেলে আছি, তাহলে আমাকে এখন সি প্যানেল যেতে হবে, সার্ভারে সি প্যানেলে, রাইট। XTAccess ফাইলটা কি অ্যাকচুয়ালি? আপনি যখন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেন তখন কিন্তু XTAccess থাকে না। XTAccess আসে কখন? যখন আপনি আপনার ফাইলটা কি করেন, ইনস্টল কমপ্লিট করেন, তখন XTAccess এসে কি করে, অ্যাক্সেস করে। XTAccess-টা হলো যখন আমরা কি করি, প্রোগ্রামিং করি। আমরা কিন্তু নর্মালি সবাই জানি যে স্ট্যাটিক ওয়েবসাইটে index.html-টাই কি, হোম পেজ, তাই না? এটা আজকে আমরা সবাই জানি। বাট যখন আপনি প্রোগ্রামিংয়ে চলে যাবেন, তখন তাদের প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক যখন আপনি মেনটেন করবেন, ব্যবহার করবেন, তখন এই যে ইন্ডেক্স ফাইল কোথায় থাকে বা অন্য ফাইল কোথায় থাকে, এগুলো কোনো মানে আগাগোড়া থাকে না। ফর এক্সাম্পল, আমি এখন আপনাদের সামনে একটা ইমেজ, আমি আমার লারাভেল একটা প্রজেক্ট দেখাই। যেমন এই যে আমি জ্যাম্পে গেলাম, জ্যাম্পে HDocs-এ গেলাম, এখান থেকে ভ্যালোরেন্ট 3 সেটা হলো আমার লারাভেল একটা প্রজেক্ট। এখানে দেখেন, এখানে লারাভেল প্রজেক্টে আপনি ইন্ডেক্স নামক কোনো অপশনই আপনি পাবেন না। এখন কথা হলো, তাহলে এই মেনটেনটা করতেছে কিভাবে, তাই না? যে যখন আমার দরকার হলো ইন্ডেক্স ফাইল, সে ইন্ডেক্স ফাইল এনে দিচ্ছে, বা যখন আমার এটা দরকার সে এই ফাইল এনে দিচ্ছে, সেটা সে করতেছেই হলো। এটা আমরা ম্যাপিং করব, ম্যাপিং এর মাধ্যমে এটা করতে হয় আর কি, রাইট, ম্যাপিং এর মাধ্যমে করতে হয়। বাট আপনি যখন ফ্রেমওয়ার্কে থাকেন তখন এই ম্যাপিংটা কে করে দেয়? XTAccess, মানে ম্যাপিংটা ওরাই করে দেয়, মেথডটা হয় XTAccess-এ। ওয়ার্ডপ্রেসে হচ্ছে XTAccess করে, রাইট। আমি PHP-র অনেক ওয়েবসাইটও XTAccess দিয়েই মানে ম্যাপিং করেছি আর কি, যে কোন জায়গায় কোথায় হবে না হবে। PHP সম্পর্কে আমার ধারণা নাই, আমি আমারটা বলতে পারবো। আমরা তো ম্যাপিং করে দিব কোন পেজটা ইন্ডেক্স হবে, কোন পেজটা অ্যাবাউট হবে, কোনটা অন্যান্য পেজ হবে, ওখানে ম্যাপিং এর মাধ্যমে বলে দিতে হয় এটা এই পেজ হবে, এটাতে ক্লিক করলে এই পেজটা ওপেন হবে। হ্যাঁ, যেমন আমাদের লারাভেল আছে web.php, লারাভেল প্রজেক্টটা, আচ্ছা ধরুন লারাভেল এখন ধরতে হবে না, আমি তো টাইম লস হয়েছে। শিখতে থাকেন স্যার, কোনো কিছু শেখা শেষ নেই, কিন্তু মজা পাবেন। আর এখন শুধু ওই একটা ধরতে গেলে ঝামেলা বাজে, একটা ধরতে গেলে যখন ওইটার মধ্যে ডুবে যাই, অন্যগুলো আর খেয়াল থাকে না। পরে দেখা যায় যে এটাতে সময় সব চলে গেছে আর বাকিগুলো করার সময় পাচ্ছি না, আবার এটা বাদ দিয়ে অন্য একটা ধরলে ওইটাতেই সময় চলে ওই যায়। যে নিচেরটা স্যার, নিচেরটা XTAccess, এই যে নিচেরটা .STAccess, এটাই থাকবে অ্যাকচুয়াল নেম। এটাকে আমি এখন এডিট করব, এই যে এডিটে কি, আমি এখন এখানে জাস্ট খালি দুটো ওই যে কোডগুলো সে আমাকে দিছে, আমি জাস্ট এই যে এখানে একটু নিচে গিয়ে ওই কোডগুলো এখানে দিয়ে দিব। এখানে কত দিছে? 256 MB। আপনার 256 MB না, আমার লাগবে 2 GB, 2G, ঠিক আছে? এখানে চেঞ্জ করে দিবেন 2G। আরেকটা বিষয় করে, সেটা হলো এই যে এখানে এক্সিকিউশন টাইমটা একটু বাড়ায় দিবেন। এক্সিকিউশন টাইমটা বাড়ানোর কারণ কি? এক্সিকিউশন টাইমটা কি অ্যাকচুয়ালি? এক্সিকিউশন টাইমটা হলো যে আপনি যে 500 MB একটা ফাইল আপলোড করতেছেন, এই ফাইলটা কিন্তু কি করে, মেশিন একটু রিড করে।
যে ফাইলটার স্টোর কত, ফাইল কতক্ষণ লাগবে, তাই না? একটা আইডিএম থেকে যখন ডাউনলোড করেন, ডাউনলোড হওয়ার পর তখন সেটা দেখায় না, একটা রেশিও দেখায় যে কতক্ষণ লাগবে, কী করবে। এটাকে বলে এক্সিকিউশন টাইম রিডিং। এক্সিকিউশন টাইম যখন রিড করার জন্য আপনি আপলোড সময় দিবেন, তখন সে ওই ফুল ফাইলটা করতে পারে না, রিড করতে পারে না, যার দরুন মাঝপথে কী হয়ে যায়, ফাইল আপলোড ফেল হয়ে যায়। তো এই কারণে আমরা কী করতে হয়, এক্সিকিউশন টাইমটা কল করে দিতে একটু বাড়ায় দিলে হয় কি, সে একটু বড় সময় পায়। 300 মিলি সেকেন্ড মানে কি, 303 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের 3/1 মানে 0.03 সেকেন্ড আর কি। আর এখানে আমি 3 সেকেন্ড দিয়ে দিলাম। আমি এটাকে জাস্ট এখন একটু সেভ চেঞ্জ করে দিব, আর তেমন কিছুই না। সেভ হয়ে গেলে আমি এখন জাস্ট এটাকে একটু লোডিং করে দেবো, রিলোড করে দেবো। রিলোড করে দেখলে দেখবেন যে এখন কি হয়ে গেছে, জাদু হয়ে গেছে। কি জাদু দেখেন, 2 জিবি হয়ে গেছে। বুঝতে পারছেন? এভাবে আপনারা চাইলে ফাইল সাইজকে ইনক্রিজ করতে পারেন, বাট এটা সবসময় লাগবে বিষয়টা তেমন না। কোনো সময় লাগতে পারে, কোনো সময় নাও লাগতে পারে। 1 জিবি এটা হিউজ, আর এটা দরকারও নাই আমার। তার মানে আমরা মিডিয়া লাইব্রেরি কিভাবে নিজের সাইজ ইনক্রিজ করতে হয়, মিডিয়া লাইব্রেরির ব্যবহারের রিজনগুলো আমরা জানতে পারছি। আবার আপনি এখান থেকে চাইলে এগুলো কি করতে পারেন, এই যেখান থেকে আপনি কোনো জিনিস কাস্টমাইজ, ডিলেট সব করতে পারবেন। এডিট ইমেজ আপনি এখান থেকে কী করে দিতে পারেন, এডিট ইমেজ করতে পারবেন, যে এটা কী ইমেজের সাইজ কী থাকবে, থাম্বনেইল, অল সাইজ, এক্সপোর্টিং বা কী কী থাকতে পারে, আপনি এগুলো মেনটেন করতে পারেন। এখানে আপনি চাইলে আবার ডিলিটও করতে পারেন। ডিলিট কীভাবে করে, এই যে ডিলিট পার্মানেন্ট, ঠিক আছে, ক্লিক করলাম, ওকে দিলাম, এটা ডিলিট হয়ে গেছে। তার মানে আপনার যত মিডিয়া কোয়ারিজ আছে সবগুলো আপনি এখানে মেনটেনেন্স করতে পারেন। লাইব্রেরি মানে হলো কোথায় কতগুলো আছে, মেনটেনেন্স, অ্যাড নিউ মানে হলো অ্যাড নিউ। এখন আসি পেজ, তাই না? আমাদের একটা ওয়েবসাইট তৈরিতে কটা পেজের অনেক দরকার আছে। এখানে আরেকটা কথা জিজ্ঞেস করতাম, বলে ফেলেন। এই মিডিয়া কোয়েরিতে অর্থাৎ আমরা যখন একটা সাইট করব, কাস্টমাইজ করব, ওইখানে যে ইমেজ গুলো থাকবে সেগুলো তো আমরা মিডিয়া কোয়েরিতে নিয়ে আসবো। হুম, হ্যাঁ, মিডিয়া কোয়ারিতে নিয়ে আসবো পরে স্যার। স্বাভাবিকভাবে। তো পরবর্তীতে আমার সাইটটা যখন আমি ক্লায়েন্টকে বুঝিয়ে দিয়ে ডিলিট করে দিতে পারি, কোনো প্রবলেম তো হবে না, বুঝতে পারলেন স্যার? স্যার আপনার কথাগুলো বেজে গেছে তো মাঝখানে, আমি বুঝতে পারিনি কোয়েশ্চেনটা, আরেকবার। ও আচ্ছা, বলতেছি যে মিডিয়া কোয়ারিতে তো নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমি একটা সাইট কাস্টমাইজ করলাম, হুম হুম করার পরে হচ্ছে কি, যখন আমি ক্লায়েন্টকে আমার সাইটটা বুঝিয়ে দিলাম, হুম। পরবর্তীতে তো আমি চাইলে তো এই মিডিয়া হ্যাঁ অবশ্যই আপনি কোয়েরি এগুলোকে থেকে আবার কাস্টমাইজ তো করতেই ইমেজ পারবেন, গুলো আপনি তো আবার ডিলিট করতে ডিলিট করে পারবেন। দিতে পারি, তাতে তো কোনো সেই ডিলিট না, মানে পার্মানেন্টলি আমি সাইট বুঝাই দিছি কাস্টমারকে, পরবর্তীতে আমার এখানে তো মিডিয়া কোয়েরিতে তো ইমেজ গুলো থেকে যাবে না। এটা তো আপনার মিডিয়া কোয়েরিতে থাকবে না, ওনার সার্ভারে থাকবে, তো এতে সমস্যা কি? ওনার আচ্ছা থেকে তো আপনি সার্ভার আচ্ছা নেবেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটা বিষয় আমার মাথা থেকে সরে গেছে এই জিনিসটা। হ্যাঁ, ওনারও এই যে হোস্টিং, ওয়েব হোস্টিং যেটা, হোস্টিং তো ওনার থাকবে, আপনি কেন হ্যাঁ করবেন? হ্যাঁ হ্যাঁ, সার্ভার তো ওনার হ্যাঁ থাকবে। ঠিক, হ্যাঁ, ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখানে কি ওকে। করব, পোস্ট করলাম, মিডিয়া করলাম, এখন পেজ। একটা ওয়েবসাইট তৈরি থেকে বিভিন্ন ধরনের পেজের দরকার পড়ে, তাই না? তো পেজের কাস্টমাইজেশন আমরা চাইলে এখান থেকে করতে পারি, এটা বেসিক কাস্টমাইজেশন। কিন্তু মজার ঘটনা হলো, আপনি এটা পোস্টে যেমন ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, পেজেরও ইন্টারফেসটা অনেকটা সেম, ডিফারেন্স কিছু নাই। এখন বিষয় হলো, যদি একটা পেজ কাস্টমাইজ করতে হয়, যেমন এই যে একটা পোস্ট করতে গেলে আপনার এটা দরকার পড়তো, তো এই একটা পেজ তৈরি করতেও সেটাই লাগে। তো পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই যে টেমপ্লেটের পার্থক্য আছে। আরেকটা বিষয় হলো, যখন আমরা ইয়াতে যাব, ব্লক এডিটর বা অথবা পেজ বিল্ডার ইনস্টল করবো, তখন আমরা এটার ডিফারেন্সটা দেখতে পাবো। ধরেন এখন আমার পেজ লাগবে একটা ওয়েবসাইটে 3টা, অ্যাবাউট লাগবে, অ্যাবাউট পেজ লাগবে। আপনি অ্যাবাউট লিখে পাবলিশ করে দেন, এই যে অ্যাবাউট নামক একটা ওয়েবসাইট কী হয়ে যাবে, মেড আপ হয়ে গেছে। আপনি এটা ভিউ পেজে যান, এখন দেখেন যে এই যে অ্যাবাউট নামক একটা পেজ হয়ে গেছে। নয়েজ আসে মাইক থেকে স্যার, বেশি আসে বাতাসে? না স্যার, বেশি না, এমনি হালকা মনে হচ্ছে যেন, মানে বাতাস আছে একটু এরকম আর কি। বাতাস মানে সেই হাই লেভেলের একটা প্রাকৃতিক বাতাসের পাশেই আছি, সেজন্য বাতাস পাচ্ছি। না সমস্যা নাই, আচ্ছা অত বেশি বোঝা যাচ্ছে না। ওকে, অ্যাবাউট সেকশন এখানে করলাম, অ্যাবাউট সেকশন তৈরি হয়ে গেল। এরপর কি আছে? এরপর ধরেন আপনি আরেকটা পেজ তৈরি করতে যাচ্ছেন। এখন কতগুলো দেখেন, আমি যখন কোনো একটা পেজে ইন হয়ে যাই বা কোনো একটা
পোস্ট পেজে কাস্টমাইজে ইন হয়ে যাই, তখন আমার এই যে এই সাইডে যে ড্যাশবোর্ডের ইনফরমেশনগুলো ছিল বা সাইড মেনু ছিল সেগুলো কিন্তু গায়েব হয়ে গেছে, যার দরুন আমাকে এখন ওগুলো যদি অ্যাক্সেস করতে আমাকে ব্যাক যেতে হচ্ছে। এখন আমি চাচ্ছি না, আমি এত কষ্ট কেন করবো ভাই, আমার এখানে দরকার হলে এগুলো লাগবে আমার। তো সেটার জন্য আপনি এখানে সেট আপটা চেঞ্জ করে রাখতে পারেন। যেমনটা কেমন, এই যে 3 ডটে ক্লিক করে এই যে এখানে ফুল স্ক্রিন মোড আছে, আপনি ফুল স্ক্রিন মোডটাকে ডিসেবল করে দেন, আপনার এই যে এখানে দেখেন চলে আসছে চোখে নাগালে, আপনি এখন যখন তখন দেখতে পারেন। তো এটা আপনার জন্য সহজ যে সব ফাংশন আপনি ওপেন দেখতে পাচ্ছেন। স্যার একটা প্রশ্ন ছিল, বলে ফেলেন। আমরা যে HTML CSS দিয়ে যে পেজগুলো ডিজাইন করব এগুলো কি এখানে এনে রেখে দেব? না, এই আপনি ওই HTML পেজ এখানে তো অ্যাক্সেস পাবেন না তো। এখানে নতুন করে এইখানেই কাজ করতে হবে আর কি, এইখানেই পেজ নতুন করে করতে হবে। এখানে বিষয়টা হলো না, ধরেন ফর এক্সাম্পল আপনি একটা ওয়েবসাইট HTML CSS করছেন, এখন আপনার কোশ্চেন হলো যে ভাই এগুলোকে মেইনটেনেন্সের জন্য আমি ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করব, এই অপশনটা ওয়ার্ডপ্রেস দেয় না। বুঝতে পারেন নাই? মানে এখানে বলতেন যে ভাই দুই প্রকারের খাবার আছে, আমি এখান থেকে একটু খাবো ওইখান থেকে একটু খাবো না, এটা বলে ইয়ার দিতে অপশন তার আপনার কাছে নাই। এডিটটাও এখানে করতে হবে, মানে পেজটা বিল্ড করতে হবে ওয়ার্ডপ্রেসের এখানে। আপনাকে যে ওয়ার্ডপ্রেসে যখন আপনি ইন হইছেন আপনাকে সব কাজ ওয়ার্ডপ্রেসের নিয়ম কানুন অনুসারেই করতে হবে। সেজন্য তো আমরা একটা ক্লাস রাখছি পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, যে পিএইচডি ফাইলে কিভাবে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা যায়। অ্যাবাউট পেজ তৈরি করেছি, আবার অ্যাড নিউ আরেকটা পেজ তৈরি করব। লিখলাম এখানে সার্ভিস, পাবলিশ করে দিলাম, এই যে সার্ভিস নামক একটা পেজ কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। বাট আমার কাছে আমি এরকম একটা ইনফরমেশন পেয়েছিলাম, বাট এটা এখনো ট্রু না ফলস এখনো জানি না। কিছু সিস্টেম আছে বলে আমাদের হ্যান্ড কোডের করা ওয়েবসাইট মেইনটেনেন্স নাকি ইয়াতে করা যায়, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করা যায়, মানে এরকম ক্রস কানেকশন করা যায়, বাট কিভাবে করে এটা আমি জানি না। বাট এটা আমি এটা শুনেছিলাম, রিউমর যেটা বলে আর কি, রুমর। আর অ্যাকচুয়ালি কি ট্রু নাকি এটা আমি যাচাই করিনি, আপনি একটু গুগল করে দেখতে পারেন যে বিষয়টা কি অ্যাকচুয়ালি ট্রু কিনা। ক্যান ল্যান্ডিং পেজ মেইনটেইন বাই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এরপর হচ্ছে কমেন্ট সেকশন। কমেন্ট সেকশনটা উপরে অলরেডি আপনি এখানে দেখে এসেছেন, তারপর এখানে আছে কমেন্ট। যদি কোনো ভদ্রলোক আপনার কোনো ভিজিটর যদি এখানে কমেন্ট করে তাহলে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট দেখতে পাবেন। এখানে কেউ কমেন্ট করছে, কমেন্টের মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন। কোনো ভদ্রলোক কমেন্ট করলো, সে ভদ্রলোক লিখছে খুবই গালিগালাজ অকথ্য ভাষার কথাবার্তা, তখন আপনি কি করবেন, এটাকে সুন্দর ভাষায় চালে চেঞ্জও করে দিতে পারবেন। কেউ একজন কমেন্ট করছে, আপনি চাইতেছেন যে কমেন্টটা এডিট করার জন্য, মানে সে কমেন্ট করছে, আপনি এখানে এডিটে গিয়ে কমেন্ট এডিট করে বলবেন কি, সে বলছে গালিগালাজ দিছে, কিন্তু সেখানে আপনি বললেন কি, দিস ইজ নাইস, দিস ইজ ভেরি ক্রিয়েটিভ পোস্ট, অথচ সে কিন্তু গালি দিয়ে রাখছে পিছনে। এই যে আপনি এখানে আপডেট করে দেন, তাহলে ভদ্রলোকরা যারা আপনার ভিজিটর গালিটা দেখবে না, না তারা এখন এই যে কত সুন্দর কমেন্ট দিছে, তারাও অনেক গুণবাচন হয়ে কি করবে, আপনার কন্টেন্ট পড়বে, তখনও দেখবে যে অখাদ্য কন্টেন্ট তারাও গালি দিবে, আপনি তাদের গালিগুলোকে কি করবেন, পজিটিভলি চেঞ্জ করে দিতে পারেন। তাহলে স্যার অখাদ্য কন্টেন্টটাই তো চেঞ্জ করা যায়, কেন কমেন্টগুলো চেঞ্জ করা লাগবে স্যার? আচ্ছা, তাহলে এখানে কমেন্ট করতে পারছেন আপনি। কমেন্টের পাশাপাশি আপনি চাইলে, হ্যাঁ স্যার স্যার এই অপশনটা কি করে দেওয়া যায়, মানে ডিসেবল করে দেওয়া যায়? আচ্ছা, একজন সৌরভ স্যার কি বলবো, কমেন্ট ডিসেবল করা যায়? হ্যাঁ সেটা না, মানে এডিট করার অপশনটা এডিট করার অপশন কাকে আমি দিলাম কাস্টমারকে, আমি কাস্টমারকে যখন দিলাম তাকে এডিট করা এটা দিলাম না আর কি, না, কমেন্ট যেমন কমেন্ট আসছে তেমনই থাকবে। মানে যখন ব্লগে বা blogger.com বা ব্লগিং যে ওয়েবসাইটগুলোতে করার পারমিশন দেওয়া হয় না। এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে আমি যে উনি বলছে অ্যাডমিনিস্ট্রেশন পারবে কিনা, অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিন অবশ্যই পারবে, হ্যাঁ অ্যাডমিন তো অবশ্যই পারবে, এটা আমি করলাম না, এটা তো আমার কমেন্ট না, তো এটা অন্য আরেক আননোন পারসন করছে। আপনি চাইলে অনেক কিছু করা যায়। আপনি ধরছেন যে এই ভদ্রলোক মানে এই একটা ইমেল দিয়ে খুবই মানে ব্যাড কমেন্ট আসে, আপনি বললেন যে এই ইমেল দিয়ে যত কমেন্ট আসবে সব কমেন্ট ডিলিট মুহূর্তের মধ্যেই, তো তার মানে এই ভদ্রলোক যাই করবে সব ডিলিট হয়ে যাবে, একটা কমেন্টও থাকবে না। এভাবেও চেঞ্জ করতে পারেন যে এই ভদ্রলোক যদি কমেন্ট করে তাহলে সেই কমেন্ট আমার পছন্দ পৌঁছাবে না, মানে ইনডাইরেক্টলি কি হবে না, আমার ওয়েবসাইটে পোস্ট হবে না, আগে পেন্ডিং থাকবে, অন্যদেরটা পোস্ট হয়ে যাবে, বাট এই ভদ্রলোক করলে পেন্ডিং থাকবে।
কারণ এই ভদ্রলোক আমার এখানে অনেক বাজে বাজে কমেন্ট করছে, তো সেটাও করতে পারেন, অনেক অপশন এখানে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এই যে এখন ধরেন এই ভদ্রলোক স্প্যাম করছে, সাথে সাথে স্প্যামে ক্লিক করে দিবেন, এই ভদ্রলোক কি হয়ে যাবে, স্প্যাম লিস্টে চলে যাবে, ট্রাশে ফেলে দিলে ডিলিট হয়ে যাবে। এটার পরবর্তী রিপ্লে করতে চাইলে আপনি এখানে রিপ্লেও করে দিলেন, থ্যাঙ্কস। এই যে এখানে রিপ্লে করছি, এই রিপ্লেটা এগুলো সব ব্লগ এর জন্য। রাইট, এগুলো হলো সব ব্লগিং এর জন্য এই জিনিসগুলো রাখছে। এখন কথা হলো এগুলো এত রাখার রিজনটা কি, বা আপনি চিন্তা করতেছেন আপনি আজকে একটা পরিয়া করবেন, ই কমার্স ওয়েবসাইট করবেন, এইগুলোর কাজ তো আপনার নাই। বিষয়টা হলো আপনাকে আগে বুঝতে হবে ওয়ার্ডপ্রেসটা তৈরিটার কারণ কি, ওয়ার্ডপ্রেস মেন থিমটা কি কারণে ইনস্টল মানে মেন কনসেপ্টটা কি জন্য তৈরি করা হয়েছিল, ব্লগিং এর জন্য। রাইট, সেটাই হিসাবে করে তারা এখন নিয়ে আসছে। আর আপনি যে ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছেন, দ্যাট মিনস আপনার যে ব্লগিং পারপাস লাগবে না সেটাও কিন্তু এরকমটা না, আপনার ব্লগিংও মাঝে মধ্যে রাখতে পারে, কারণ আপনার এসইও করা লাগবে। এসইও কিন্তু বেশিরভাগ অন পেজ অফ পেজ সম্পর্কে অনেক সময় লিখতে হয় বা এরকম করতে হয়। রাইট। এই যে প্রোডাক্ট রিভিউ করতে হয় না, এগুলো তো আপনি চাইলে এখানে মেইনটেইন করতে হয়। কমেন্ট, হ্যাঁ, কাস্টমারদের রিভিউ নিয়ে, কাস্টমারদের রিভিউ নেই, হ্যাঁ কমেন্ট নেই, অনেক কিছু আছে, এই জন্য প্রয়োজন আছে। অ্যাপিয়ারেন্স, প্লাগইনস একটু পরে যাচ্ছি, এগুলো আগে শেষ করে নিই। ইউজার মানে কি, অলরেডি আপনার ওয়েবসাইটে কয়জন ইউজার মেইনটেনেন্সের দায়িত্বে আছে, কয়জন ভিজিটর আছে, এই জিনিসগুলো আপনি মেইনটেইন করতে হবে। ফর এক্সাম্পল, আপনার কিছু রেগুলার ইউজার আছে যারা প্রতিনিয়ত আইসা ব্লগ করে, আপনি বললেন যে এদেরকে তো একটা অনারিয়াম করা যায়। কি করা যায়, আমি আমার পেজে তাদেরকে কি করে দিলাম, তাদেরকে বললাম যে তোমার ইমেলগুলো দিলে আমি কি করব, ইমেল মার্কেটিং করব, সাবস্ক্রিপশন দিয়ে দেবো। তাহলে তারা আপনাকে কি করে দিলেন, সাবস্ক্রিপশন দিলেন, আপনি তাদেরকে পেড কন্টেন্টও প্রোভাইড করলেন যদি চান, বা আপনার যত কন্টেন্ট কি হবে পাবলিশ হবে, সব কন্টেন্টের একটা অফার, মানে সব ওই যে জিমেল মেইলে চলে যাবে যে এরকম একটা কন্টেন্ট পাবলিশ হয়েছে, আপনি চাইলে ভিউ করতে পারেন। এই ইনফরমেশনগুলো ইউজারের মাধ্যমে করা যাবে। আর ইউজারের মধ্যে কি আছে, অনেক রকমের ইনফরমেশন দেওয়া যেতে পারে। যেমন আমার এখানে এখন ইউজার মাত্র আমি একজন, আর কেউই নাই। এখন আপনার দরকার অ্যাড নিউ, যখনই আপনি ইউজার অ্যাড করবেন তখন এখানে কিছু বিষয় নতুন আসবে, ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট পাসওয়ার্ড, এছাড়া ইউজার রোলটা হলো কি, সে এই ওয়েবসাইটে কী কী দায়িত্ব পালন করতে পারবে। 6টা না 5টা আছে, 5টা আছে। অ্যাডমিনিস্ট্রেটর অল কাইন্ড অফ দায়িত্ব পালন করতে পারবে, এডিটর অল কাইন্ড অফ দায়িত্ব পালন করতে পারবে, কিন্তু সে অ্যাডমিনিস্ট্রেটরকে কি করতে পারবে না, কোনো কালে রিমুভ করতে পারবে না। আপনি এটাকে ফেসবুকের মতো চিন্তা করেন, ফেসবুক গ্রুপ আপনি এটা তৈরি করলেন, আপনি অ্যাডমিন, কিছু পার্সনকে মডারেটর দিলেন, আর বাকি সবাই মেম্বার। মডারেটর কখনো কি অ্যাডমিনকে রিমুভ করতে পারবে না, বাদ বাকি মডারেটর চাইলে মেম্বারের অনেক কার্যক্রম করতে হবে, সব কিছু করতে হবে। বিষয়টা অনেকটা এরকম, অ্যাডমিনিস্ট্রেটর কী করতে পারবে, সব কিছু করতে হবে, এডিটরও সব কিছু করতে পারবে, বাট সে কী করতে পারবে না, কখনোই মানে অ্যাডমিনের কখনো রিমুভ করতে পারবে না। অথর সে শুধুমাত্র কি করতে পারবে, পোস্ট করতে পারবে, মানে অথর মানে কি, সে ওই লেখালেখি করতে পারবে, লেখালেখি করে সে পোস্ট করতে পারবে। কন্ট্রিবিউটর, সে পোস্ট করতে পারবে কিন্তু সেই পোস্ট পর্যন্ত অ্যাপ্রুভ হবে না, সেই পোস্টটা কিসে যাবে, পেন্ডিংয়ে যাবে। অথর শুধুমাত্র অ্যাপ্রুভ করতে পারবে, মানে অথর লেভেল, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর এরা কি করতে হবে, কাস্টমাইজ করতে পারবে, মানে পোস্ট, রিভিউ, পেন্ডিং সব কিছু করতে পারবে। সাবস্ক্রাইবার কিছুই করতে পারবে না, জাস্ট খালি সে ওই যে দেখতে পারবে। ঠিক আছে, তো এই 5 ধরনের সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটর আর এডিটর এরা হচ্ছে কাস্টমাইজ করতে পারবে, সব কাইন্ড অফ কাস্টমাইজ করতে পারবে। এডিটরের হাত খালি ওই একটা জায়গায় কম, সে অ্যাডমিনিস্ট্রেটরকে কখনোই কি করতে পারবে না, কখনো ওই যে কিক আউট করতে পারবে না বা রিমুভ করতে পারবে না, এটাই হলো। আচ্ছা ভাই, তাহলে এই জায়গাটাতে একটা হচ্ছে যে ওই ধরেন আমি কোনো ক্লায়েন্ট থেকে কাজ নিয়েছি, এই তার এই হোস্টিংটা আমি আমাকে দিল, আমি ধরেন এই কাজটা অন্য কাউকে এডিটর হিসেবে নিয়োগ দিয়ে করাইতে পারবো। হ্যাঁ অবশ্যই। আর বেশিরভাগ ক্লায়েন্ট যারা বুদ্ধিমান বা যারা ভালো ওয়েবসাইট রিলেটেড কাজ নিয়ে যারা ভালো বোঝে, তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর আপনাকে দেয় না, তারা এডিটর দিয়ে দেয়, কারণ তাদের ট্রাস্ট জোন লাগবে। এই বেচারা এই ওয়েবসাইটের মাধ্যমে সে মাসে $1000-1200 ইনকাম করে, অ্যাডসেন্স হোক বা ইয়া হোক। আচ্ছা, এখানে কেউ কি অ্যাডসেন্স ইয়া নিয়ে কাজ করেন, আপনার কেউ জানি কার সাথে কথা হয়েছিল, ইয়া অ্যাফিলিয়েশন নিয়ে কাজ করেন কেউ? আচ্ছা, এই ব্যাচে না, বোধহয় অন্য কোন ব্যাচে। আচ্ছা, বাদ দেন। বুঝলাম না স্যার। অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট স্যারকে অনেকদিন খুঁজতেছি আমি। কন্টেন্ট বলতে কি ইংরেজি কন্টেন্ট লিখতেন না কি ল্যাঙ্গুয়েজের কন্টেন্ট লেখেন শিবলি স্যার?
ইংলিশ কন্টেন্ট, কন্টেন্টের ইয়া কেমন ছিল, ইমপ্রুভমেন্ট বা আচ্ছা আপনার কাছে কোনো স্যাম্পল আছে আমাকে দিয়েন তো পার্সোনালি। আপনার কিছু ওই আগে যেগুলো লিখেছিলেন ওই সময়গুলো আর কি। আর কন্টেন্টের ডিমান্ড অনেক ভালো, আপনি অফ করলেন কেন? আর বাংলাদেশে কন্টেন্ট রাইটার খোঁজা অনেক টাফ। শুরু করতে পারেন। ওকে স্যার, মাল্টিপল স্কিল থাকা ভালো। কন্টেন্ট রাইটারে অনেক দাম। অনেক ডিমান্ড না স্যার, আপনি মুন্না স্যারও বলতে পারবে অনেক ডিমান্ড। মানে একবারে ইয়ে আছে না, এটাকে এক্সাম্পলটা খুবই সুন্দর হয়। বালুর চর বা যে চর রিলেটেড ইয়াগুলোতে যেমন একটা বট গাছ থাকলে যেমন না, ওইরকম বাংলাদেশ কন্টেন্ট রাইটার ইয়া। একটা প্লাগ মানে সাইট থেকে যদি কিছু ডলার দিয়ে মানে প্রিমিয়াম ভার্সন কিনে না যায়, ওখান থেকে স্যার চেক করে নতুন করে কন্টেন্ট তৈরি করা যায়, কিন্তু তারপরে তো কপিরাইট না হয়। অনেক মেশিনেবল কন্টেন্ট আছে বা মেশিনেবল ওয়ে আছে যেখানে আপনি কন্টেন্ট রাইটিং করতে পারেন, বাট ওগুলো তো ততটা এফেক্টিভ না। আপনি একজন পার্সন যতটা ভালোভাবে লিখবে তখন তো আপনি ওইভাবে ইমপ্রুভমেন্ট করতে পারবেন না, পারবেন না। ওকে স্যার, ঠিক আছে, আমরা আবার ইয়াতে চলে আসি, ক্লাসে চলে আসি। তো এখানে আপনি চাইলে, আপনি যদি কাউকে দিতে চান, রোল দিতে চান, আপনি চাইলে এখানে ডিফাইন করে রোল দিয়ে আপনি তাকে অ্যাড নিউ ইউজার করে দিতে পারেন। এবং আপনি চাইলে নিজের প্রোফাইল কাস্টমাইজ থেকে শুরু করে সব কিছু করতে পারবেন এই ইউজার প্যানেলে। টুলবার কী কী থাকে? টুলবারে থাকে অনেক রকমের টুলবার। অ্যাভেলেবল টুলস কী কী আছে একটু চলেন দেখে আসি। ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ কনভার্টার। ক্যাটাগরি ট্যাগ কনভার্ট মানে কি? এই যে ইফ ইউ ওয়ান্ট টু কনভার্ট ইউর ক্যাটাগরিজ টু ট্যাগস, আপনার ক্যাটাগরিটাকে যদি আপনি কনভার্টে ট্যাগ করতে পারেন, তার মানে এখানে কি আছে, ধরেন ফর এক্সাম্পল ট্যাগ মানে তো আমরা সবাই জানি যে কোন একটা কন্টেন্টের উপর যদি কেউ সার্চ করতে চায়, কি লিখে সার্চ করলে তাকে খুঁজে পাবো, তার জন্য তো আমরা ট্যাগ ব্যবহার করি। এখন কথা হলো ট্যাগ ক্যাটাগরিরও তো অনেক বিষয় দিয়েছে যার মাধ্যমে আমি চাইলে ক্যাটাগরি ইয়া করতে পারি। তো এখন কথা হলো যে ক্যাটাগরিটাকে যদি আমি ট্যাগে কনভার্ট করতে চাই, তখন এখানে একটা অপশন দিয়েছে যে আপনি এটা কি করতে পারেন, একটা প্লাগ ইন ইনস্টল করতে পারেন, ফিচার ইনস্টল, এই যে প্লাগ ইনস, ঠিক আছে, এখানে কাজ করতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্ট। ইম্পোর্ট এক্সপোর্ট কি জিনিস? ইম্পোর্ট এক্সপোর্ট মানে হলো যে আপনার অলরেডি অন্য একটা জায়গায় আছে, জিনিসপাতি আছে, সেখান থেকে আপনি আপনার ওয়ার্ডপ্রেসে ইম্পোর্ট করবেন। সেক্ষেত্রে ব্লগার থেকে আসে, ক্যাটাগরি ট্যাগ ইনভার্টার, লাইভ জার্নাল, মুভেবল লাইভ অফ টাইপ প্যাড, আরএসএস, টামলার, ওয়ার্ডপ্রেস। তার মানে এখান থেকে যদি আপনার কোনো কি লাগে, মুভ আউট করতে হয়, এগুলো সবগুলো কিন্তু ব্লগিং রিলেটেড সার্ভিস, ঠিক আছে। তো এগুলো এখান থেকে যদি কোনো কিছু মুভ আউট করতে, তাহলে আপনি এখান থেকে মুভ আউট করতে পারবেন। ওদের সিস্টেম্যাটিক আছে, কিছু প্লাগইন আছে, প্লাগইনগুলো ইনস্টল করার মাধ্যমে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেস মানে কি? ধরেন আপনার একটা ওয়ার্ডপ্রেস ফাইল ছিল, সেখানে আপনার কিছু কি ছিল, কিছু পোস্ট করা ছিল, আপনি চাচ্ছেন সেই পোস্টগুলো এখানে কনভার্ট করতে। সেজন্য এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল নাও এখানে বলে দিচ্ছে আপনি কী কী করতে পারবেন। বলতেছে ইম্পোর্ট পোস্ট, আপনি পোস্ট ইম্পোর্ট করতে পারবেন, পেজ ইম্পোর্ট করতে পারবেন, কমেন্ট, কাস্টম ফিল্ড, ক্যাটাগরি অ্যান্ড ট্যাগস ফর্মে ওয়ার্ডপ্রেস এক্সপোর্ট করেন। সব কিছু ধরনের ইম্পোর্ট আপনি এক্সপোর্ট করতে পারবেন ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেস, অন্য একটা ওয়ার্ডপ্রেস সাইট থেকে আরেকটা ওয়ার্ডপ্রেসে। সেম টু সেম এক্সপোর্ট, আপনি যে ইম্পোর্ট করবেন, এক্সপোর্ট তো করতে হবে আগে, ওই পেজ থেকে তো ডাউনলোড করতে হবে, এক্সপোর্টটা এখানে করবেন। সাইট হেলথ, আপনি এখান থেকে যত কিছু কাজ করেন না কেন, সাইটের হেলথ কেমন, হেলথ কন্ডিশন চেকিংটা আপনি এখান থেকে করতে পারবেন। এই যেখানে সে বলতেছে আমার এখানে 3টা রিকোয়ারমেন্ট দরকার, রিকমেন্ডেড ইমপ্রুভমেন্ট দরকার। নাম্বার 1 ইনঅ্যাক্টিভ প্লাগইন, ইনঅ্যাক্টিভ থিম, HTTPS SSLটা কি করার জন্য সে বলতেছে, কানেক্ট করার জন্য বলতেছে। তো এখানে 3টা এই জিনিসে কাজ করা যাবে। তো ইমপ্রুভ ওই যেগুলো প্লাগইন থিম অতিরিক্ত সেগুলো ডিলিট করে দিলে। এরপরে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা। নিজের ডাটা কেমন, কি টাইপের ডাটা, এই যে নিজের ইমেল অ্যাড্রেস বা এরকম অনেক কিছু ইনফরমেশন যদি আপনি কী করতে চান, চেঞ্জ করতে চান, দিস উইল হেল্প সাইট অনার্স কমপ্লাই উইথ লোকাল লস অ্যান্ড রেগুলেশন বাই এক্সপোর্টিং নোন ডাটা ফর এ গিভেন ইউজার এ জিপ ফাইল। ধরুন আপনার সম্পর্কে কিছু তথ্য আপনি কাউকে দিতে যাচ্ছেন, তখন এখানে আপনি কী করতে পারেন, ওই যে কাকে পাঠাবেন সেখানে পাঠাতে পারেন, এবং এখানে কার কাছে পাঠিয়েছে সেগুলোর রিকোয়েস্টটাও এখানে দেখতে হবে। ইরেজ, এই জিনিসটাকে ইরেজ করতে চাইলে এখানে। থিম ফাইল এডিটর, প্লাগইন ফাইল এডিটর, এগুলো এখন আমাদের দরকার নাই। থিম ফাইল এডিটর মানে কি, ওই যখন আমরা থিম ইনস্টল করবো তখন আমাদের ফাইলগুলো যদি কোনো কারণে এডিট করতে চায়, এই যে কোডিং এডিট, কোড এডিট, কারণ এই যে একটা থিম যে তৈরি করা হয় সেগুলোও কিন্তু কি একটা PHP ফাইল বা HTML ফাইল যেটা হোক না কেন, এখন এগুলোকে যদি আপনি কাস্টমাইজ করতে চান, কোড কাস্টমাইজ করতে গেলে কিন্তু এরকম একটা ইস্যু সে আপনাকে জানাবে, এই হেডস আপ আপনার কিন্তু আছে,
এটা কিন্তু কাস্টমাইজ করলে আপনার পুরো থিম নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনি অবশ্যই কি এগুলোকে একটু সেন্সিটিভ ওয়েতে কাস্টমাইজ করবেন, থিম আর প্লাগইন। এরপর সেটিংয়ে কি থাকে জেনারেল সেটিং। তো আমাদের একটা ওয়ার্ডপ্রেস সাইটে সর্বপ্রথম বিষয় হলো কিছু জেনারেল সেটিং সেট করে নেওয়া। জেনারেল সেটিংয়ের মাধ্যমে কি সেটিং, সর্বপ্রথম টাইম জোন, কোন ল্যাঙ্গুয়েজ আপনি কাজ করবেন, টাইম জোনটা কি হবে। তো আমাদের যেহেতু 6.0 সেটা দিয়ে দিলাম। ডেট ফরম্যাটটা কেমন হবে, জুলাই 2/7 এরকম, ঠিক আছে। টাইম ফরম্যাটটা স্যার কেমন এটা হবে। কি ধরেন কোন ক্লায়েন্টে কাজ করলাম সে যদি ইউকে এর হয় তাহলে কি আমরা ইউকে টাইম জোনে দিয়ে হ্যাঁ দিতে হবে অবশ্যই নাকি? ইউকে ধরতে হবে, ঠিক আছে। কারণ কি সে এখন যে একটা পোস্ট করবে সেই পোস্টের মেনটেনেন্স বা সেই একটা পোস্ট করতেছে পোস্টের শিডিউলার, তাই না, এই মেনটেনেন্স সবগুলো কিন্তু কি হবে এই ইয়ার মাধ্যমেই হবে, এই টাইম জোনের মাধ্যমে হবে। তো সেই জন্য টাইম জোনটা একটু ডিপলি সিলেক্টেড করে দিবেন, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর উইক কবে থেকে স্টার্ট হয়, বাহিরের দেশের সব সময় কি হয় মানডে থেকেই শুরু হয়, যেহেতু তাদের সানডেটা অফ ডে। যেহেতু আমাদেরটা আমরা বললাম কি শুক্র শনি সরকারি গভর্নমেন্ট ছুটি, আমরা সানডে থেকে স্টার্ট করি, তাহলে আমাদের এই যে এখান থেকে সেভ চেঞ্জ, ঠিক আছে। জেনারেল হয়ে গেল। রাইটিং কি আছে, রাইটিং রিলেটেড অনেকগুলো কিছু বিষয় দিয়ে আছে, যেগুলো আপনাদের বিষয়টা হলো যে এই যে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, ডিফল্ট পোস্ট ফরম্যাট। ডিফল্ট পোস্ট মানে কি, ক্যাটাগরি মানে কি, ক্যাটাগরি মানে হলো যে কোনো পোস্ট আপনি ধরুন কোনো ক্যাটাগরি সেট করলেন, সেগুলো কোন ক্যাটাগরিতে পড়বে, যে কোনটা ক্যাটাগরিতে যাবে সেটা সে বলে দিচ্ছে যে আনক্যাটাগরাইজে যাবে। আরেকটা বলতেছে ডিফল্ট পোস্ট ফরম্যাট। ডিফল্ট পোস্ট ফরম্যাট মানে কি, ধরেন কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট কিন্তু শুধুমাত্র যে কি আসে লিখতে হয়, লেখা কন্টেন্ট হয় বিষয়টা কিন্তু তেমন না, আপনার কিন্তু ইমেজ কন্টেন্টও হইতে পারে, তাই না। এই যে একটা স্লাইডার, মানুষ যে কি করে বিভিন্ন ধরনের স্লাইডার তৈরি করে, বা বিভিন্ন ধরনের এই যে এক্সেল ফাইল তৈরি করে, প্রেজেন্টেশন শিট তৈরি করে, এগুলো কি, এগুলো কোনো লেখা না, এগুলো কিন্তু এক একটা কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট। তাহলে এই জিনিসগুলো এইভাবে কি করে কাজ করে, তখন এটা ইমেজ কন্টেন্ট হয়ে যায়, ভিডিও ফাইল হলে ভিডিও কন্টেন্ট হয়ে যায়। স্ট্যান্ডার্ড মানে হলো সবগুলো কম্বাইন্ড, মানে এখানে কি থাকতে পারে, এখানে লেখাও থাকতে পারে, এখানে ইমেজও থাকতে পারে, এখানে ভিডিও থাকতে পারে, এখানে অডিও ক্লিপও থাকতে পারে। স্ট্যান্ডার্ড মানে হলো এরকম। এরপর পোস্ট ভায়া ইমেল। এখানে বিষয়টা হলো যে একটা ফিচার তারা রেখেছে, সেটা হলো যে আপনাকে পোস্ট করার জন্য কি করতে হবে না, আপনাকে এখানে আসতে হবে না, মানে wordpress.org বা WP অ্যাডমিনও আসতে হবে না, আপনি ইমেলের মাধ্যমে পোস্ট করতে পারবেন। এখন ইমেলের মাধ্যমে পোস্ট করতে হলে ইমেল কি কোন ইমেল থেকে পোস্ট করবেন, ইমেলের ইউজার নেম পাসওয়ার্ড কীভাবে যাবে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমাদের এগুলো এখন দরকার নেই বর্তমান সময়টায়। এখন আমরা কেউ কী করি না, ইমেলের মাধ্যমে পোস্ট করি না, স্কেজুয়াল আছে, শিডিউলার আছে, পোস্ট করে রেখে দিলেন আপনি, এখানে কি হবে শিডিউল বাই শিডিউল পোস্ট হয়ে যাবে। তো যতটুকু চেঞ্জ করেছেন চেঞ্জ করার পর এখানে সেভ করে দেবেন। এরপর হলো রিডিং। রিডিংয়ের মধ্যে কি আছে, এই যে রিডিংয়ের মধ্যে ব্লগ সাইট কোনটা কোন পেজের হবে এই জিনিসগুলো এখানে আছে, ঠিক আছে। একটা ব্লগ পেজ, হোম পেজে কয়টা কোন ডিসপ্লেতে আমার কি থাকবে, ব্লগ থাকবে, সে বলে দিচ্ছে লেটেস্ট পোস্টগুলো কোথায় থাকবে, হোম পেজে থাকবে। যেমন এই যে দেখেন একটা ওয়েবসাইটে ঢুকতেছেন সাথে সাথে কী আসতেছে, আপনার ব্লগগুলো আসতেছে, তখন বলতেছে যে অ্যাকচুয়ালি ব্লগগুলো কোথায় আসবে, এখানে আসবে, এটা এখানে সে বলতেছে। এরপর ব্লগ পেজে কয়টা ব্লগ দেখাবে, আমি বলছি 10টা দেখাবা। পরে ফিড, সিন্ডিকেশন ফিড কয়টা হবে, 10টা হবে। মূলত একটা ওয়েবসাইটের ফিডস মানে কি জানেন, ফিডস মানে হলো যে একটা ওয়েবসাইটের ইনফরমেশন বা একটা ব্যাক ইনফরমেশন। যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি কোনো একটা প্রথম আলোতে যান, প্রথম আলো ফিডস অপশন রেখেছি কিনা একটু দেখি আগে। প্রথম আলো .com-এ গেলেন, এখানে যাওয়ার পর স্ল্যাশ আপনি এখানে লিখলেন FWDS ফিডস। যেহেতু এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি না আসারও কথা, এই যে ধরেন এমন একটা সাইট নির্ধারণ করলেন যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, যেমন ধরেন বাংলা নোটিশ, ঠিক আছে। এখানে আপনি জাস্ট স্ল্যাশ দিলেন, স্ল্যাশ দিয়ে আপনি এখানে কি করলেন FWDS ফিডস। রাখে না, এটা রাখাও যায় না রাখা, এই রাখছে, ঠিক আছে। এই যে এখন এখানে গিয়ে আপনি কি করতে পারবেন, এই কন্টেন্টগুলো একটা শর্ট ব্রিফিং কোড বা কোড প্রসেসে দেখতে হবে। এই যেখানে একটা আসছে, এখানে কে করছে এখানে দেখতেছেন, এই যে আরেকজন দিচ্ছে। এখন এইখানে এই যে এরকম করে কটা জিনিস আপনার দেখাবেন, এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই যে এখানে যেমন সিলেক্ট করে দিচ্ছে 10টা,
এখানে ফিডস আছে কয়টা, 10টা। কেউ যদি ডিফল্ট চেঞ্জ না করে আর কি, ঠিক আছে। এরপরে এই যে আপনি যদি ফিড দেখান, সেই ফিডে কি আসবে, ফুল টেক্সট আসবে না এক্সার্ট আসবে, মানে ওই যে কিছু সারাংশ আসবে না ফুল টেক্সটই আসবে। তো এখানে দেখেন তো এখানে কি ফুল টেক্সট আসতেছে না, এখানে এই যে 10 এপ্রিল মানে অল্প লেখা আসতেছে, তার মানে এখানে একটা এক্সার্ট দেওয়া, সারাংশ দেওয়া। তো এটা হলো কি ওয়ার্ডপ্রেসের ওই যারা কন্টেন্ট নিয়ে কাজ করে, ব্লগিং নিয়ে কাজ করে, তার জন্য একটা ফিচার আর কি। এখন এই ফিচারটা কেন যে রাখছে ইভেন আমি নিজে এটা বুঝি না। আচ্ছা, এই যে সার্চ ইন ভিজিবিলিটি, আমরা যে যখন আমাদের কার্যক্রম শেষ তখন আমরা অবশ্যই চাইবো না যে কি হোক আমাদের গুগল বট আসা বন্ধ হয়ে যাক, তখন আমরা কি করবো, এখানে গুগল বট আসার জন্য এটাকে আনটিক করে দেবো, এরপরে সেভ চেঞ্জ। রিডিং শেষ, এরপর আসে ডিসকাশন। ডিসকাশন কি রিলেটেড ডিসকাশন হবে, এই যে default post setting attempt to notify any block linked from the post link notification other blocks এই যে মানে পোস্ট রিলেটেড যত রকমের কি আছে সার্ভিস এক্সট্রা ফিচার লাগে, ওই যে কেউ কি কমেন্ট করতে পারবে কি পারবে না, ডিফল্ট ভাবে কি থাকবে, অ্যাক্টিভ থাকবে না ডিঅ্যাক্টিভেট থাকবে, এই জিনিসগুলো। এই যে অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্টস অন নিউ পোস্ট, নিউ পোস্টে কি পিপলরা সাবমিট করতে পারবে না, এগুলো। আদার কমেন্ট সেটিং, কমেন্ট আদার থাকলে আরও কি কি আসে, এই জিনিসগুলো সব এখানে আছে, ঠিক আছে। একটু আগে যে বললাম না, কেউ যদি কমেন্ট করে, কমেন্ট করতে গেলেই যে এখানে বলতেছে যে হোয়াট এ কমেন্ট ওই কন্টেন্ট ওয়ার্ড কন্টেন্ট অথর নেম ইউআরএল ইমেল ইট মিনস মডারেশন কিউ। এই যেখানে দেখেন কি বলতেছে, আমি এখানে ধরেন আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম, খুবই বাজে ওয়ার্ড, ধরেন আমি এখানে একটা গালি দিলাম, এখন বললাম যে এই ওয়ার্ডটা যদি কেউ ব্যবহার করে তাদের কমেন্টে, তাহলে আমি কি করব, এটা মডারেশনে চলে যাবে, এটা ইনস্ট্যান্ট কখনোই কি হবে না, পাবলিশ হবে না। এখন এটা কি হয়ে গেছে, এরকম ভাবে লেখা হয়ে গেছে। এরপরে এটা ডিসেবল, রুলস এর আন্ডারে চলে গেছে, রুলস ভায়োলেশন হবে যদি কেউ করে। হ্যাঁ এটা রুলস ভায়োলেশন হবে, এটা মডারেশনে চলে যাবে। আর এটা কি হবে, এই যে এখানে বলতেছে যে ডিসঅ্যালাউড কমেন্ট কিস, মানে এটা তো শুধুমাত্র মডারেশনে যাবে। এইখানে যদি কেউ এখানে যেগুলো রাখবেন এখানে কমেন্ট করাই যাবে না, কমেন্ট করলেও ওটা একে তো শো হবে না, দ্বিতীয়ত আপনার আইপি অ্যাড্রেস ট্রেস করে রাখবে। আপনি ভবিষ্যতে যদি কোনো করেন, কার্যকলাপ করেন, সেগুলো আর ইনস্ট্যান্ট যাবে না, সেগুলো কোথায় চলে যাবে, ওই যে আইপি অ্যাড ট্রেসিং অনুযায়ী একটা সে শিট ফাইল তৈরি করবে, সেই শিটে দেখাবে যে এই ভদ্রলোক এই কাজগুলো করছে, ঠিক আছে। এটা হলো বিষয়। ফেসবুকে অনেক ধরনের কিওয়ার্ড কিন্তু লেখা যায় না, সাথে সাথে কি করে দেয়, পোস্ট হিডেন করে দেয় বা অনেক সময় হাইড করে দেয়, এই জিনিসগুলো এভাবেই করে। অ্যাভাটার, অ্যাভাটার মানে হলো যদি কোনো ভদ্রলোক কমেন্ট করে, ধরেন এই যে হ্যালো বাংলাদেশ, বা এইখানে তো কেউ কমেন্ট করে নাই, ব্যাকে থাকি, এই যে এখানে অ্যাভাটার হলো নিজের প্রোফাইল পিকচার যেটা বলে আর কি, এখানে প্রোফাইল পিকচার নেই, যে এখানে এটাকে মানে কমেন্টারদের প্রোফাইল পিক হিসেবে কি দেখাবো, এই যে এখানে এটা সিলেকশন আছে। আপনি যদি এখানে অন্য কিছু সিলেক্ট করেন তাহলে অন্য কিছু সিলেক্ট করলে অন্য কিছুই আসবে। স্যার যাদের ইমেইলে ছবি দেয়া থাকে ওই ছবিটা শো করবে না, যে মানে না, তাদের ইমেইলে যদি ছবি থাকে, এটা ইমেল ট্রেসিং করে না তো, ওয়ার্ডপ্রেস কখনো ইমেল ট্রেস করে ইমেল মানে ইমেলের ইনফরমেশন আনে না। ওকে, তো এটা হলো ডিফল্ট এই যে ফর ইউজার উইদাউট দ্য কাস্টম অ্যাভাটার অফ দেয়ার ওন, কোনো ইউজার আছে তার কোনো অ্যাভাটার আছে, তো অ্যাভাটার তৈরি করতে হলে আবার আপনাকে কি করতে হবে, গ্র্যাভিটি অ্যাভাটার অনেক কাহিনী আছে, সেগুলো করতে পারেন, কিন্তু আপাতত এখানে আপনি এই যে মিস্টারি পারসন হিসেবে রাখতে পারেন। সেভ চেঞ্জ। এখানে আবার মিডিয়া আনছে, মিডিয়া তো অলরেডি উপরে দেখে আসি, দেখেন এখানে কি মিডিয়া চলেন। এখানে মিডিয়ার মজার বিষয় হলো যেহেতু ওয়ার্ডপ্রেস একটা ব্লগিং সাইট, এখন ব্লগিং সাইটে সবচেয়ে বড় প্রবলেম হলো তাদের ইমেজ সাইজ রেশিও, ইমেজ সাইজ নিয়ে অনেক ব্যাক পোহাতে হয়। এটা হয়তো বা ওয়াইডলি হইতে পারে উইথ হাইট মেনটেনেন্স, আবার হয়তো বা পিক্সেল হইতে পারে, ধরেন মেগাবিট বা বাইট অনুযায়ী হতে পারে। তো এই জিনিসগুলোকে মেনটেনেন্স করার জন্য তারা কি করে, যখন এটা ইমেজ ব্যবহার করেন তখন এটাকে 3 ভাগ করে। কয় ভাগে, 3 ভাগে। এই যে একটা হলো থাম্বনেল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ। তো সে নিজের মতো কি করে নেয়, নিজের মতো ইমপ্রুভমেন্ট করে নেয়, ঠিক আছে। এখন সে বলতেছে যে আমি যদি কি করি নিজের মতো ইমপ্রুভমেন্ট করি, তাহলে আমি এই উইডগুলো ধরি, তোমার কি এই উইডে কোনো সমস্যা আছে কিনা। যদি বলেন যে সমস্যা নেই, তাহলে এই উইডে মেনটেন করবো। যদি বলেন যে না ভাই সমস্যা আছে, তুমি উইথ 150 না, তুমি 220 রাখবা, হাইট ঠিক আছে, তাহলে নিজের মতো করে চেঞ্জ করে সেভ চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। পার্মালিঙ্কস, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। জেনারেলের মধ্যে টাইম জোন, আর পার্মালিঙ্কের মধ্যে এই যে এটা। পার্মালিঙ্ক মানে কি, যখন আপনি এটা কি করেন,
আপনি একটা পোস্ট তৈরি করেন বা একটা পোস্ট লেখেন, সেই পোস্টটাতে কি হয়, অতিরিক্ত একটা লিঙ্ক তৈরি হয় যেটাকে পার্মালিঙ্ক সে বলতেছে, ঠিক আছে? এখন এই পার্মালিঙ্কটা কয়ভাবে হয়, ধরুন এই যে এখানে বলতেছে যে কোন একটা পোস্ট P123 মানে পোস্ট নাম্বার আসবে, পরে সে বলতেছে না ডে অ্যান্ড নেম অনুযায়ী আসবে বা মান্থ অনুযায়ী আসবে, নিউ আমেরিকা আসবে। আমরা অলওয়েজ কি করি জানেন, পোস্ট নেমটাকে আমরা কি করি পার্মালিঙ্ক হিসেবে দিই, ঠিক আছে? পোস্ট নেম দেওয়ার পর এই যেখানে স্যার এইখানে একটা সমস্যা আছে, যে মনে করেন যে পেজের জন্য আলাদা পার্মালিঙ্ক আর পোস্টের জন্য কি আলাদা পার্মালিঙ্ক ইউজ করা যায়? না, পেজের জন্য আলাদা পার্মালিঙ্ক হলে কি পেজের জন্য আলাদা লিঙ্কই তৈরি হয়ে যাবে। যেমন অ্যাবাউট পেজ তৈরি করছেন, অ্যাবাউটের জন্য অ্যাবাউট নামক একটা পেজ তৈরি হয়ে যাবে। সেখানে কি হবে, index.mw.xyz/about এরকম থাকবে। মানে আপনি এরকম বলতে চাচ্ছেন যে ভাইয়া তাহলে একটা কাজ করা যায় কিনা, যে কাস্টম দেওয়া যায় না? কাস্টম পেজ কাস্টমে দেওয়া যায় কিনা, এটা আমি কখনো রিসার্চ করিনি, তারপর একটু ধরেন দেখে আসি। ক্যান আই কি বলা যায়, স্যার স্যার করা যায়, করা যায়। যখনকার পেজ এডিট করবেন ওইখান থেকে পার্মানেন্ট রাইট রাইট পার্মানেন্ট রাইট, সিলেক্ট করা যায় স্যার। ওখান থেকে পার্মানেন্ট চেঞ্জ করা যায়, নিজের মতো করে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমার মনে পড়ছে, আমি করছিলাম। হ্যাঁ ওখানেই দেওয়া যায়। হ্যাঁ ওখানেই দেওয়া যায়, ঠিক আছে? তাহলে পেজ পোস্ট নেম আছে, পোস্ট নেমের পরে যেখান থেকে অপশনাল এখানে বলতেছে যে লাইক ইউ মে ইন্টার কাস্টম, যেমন এই যে এখানে আপনি কি দেন টপিকস দিয়ে দিতে পারেন, তখন এখানে বলবে যে ক্যাটাগরি নেমের টপিক দিলে ক্যাটাগরি নেম অনুযায়ী আসবে, তো এগুলো আপনি সেট করে দিতে পারেন। বাট পোস্ট নেমটা সবচেয়ে মাস্ট বি থাকে, সেভ চেঞ্জ। এরপরে প্রাইভেসি, লাইভ স্পিড, ক্যাচ, এগুলো আমাদের কোনোটাই দরকার নাই, কল আপস মেনু হলো মেনুটাকে হাইড করে ফেলে। এই হলো কি মোটামুটি আমাদের এই সাইড মেনুর কাজ, ঠিক আছে? এরপর আরও কিছু বাকি রয়ে গেছে, যেটা হলো অ্যাপিয়ারেন্স। মানে কি অ্যাপিয়ারেন্স? মানে হলো কোনো থিম ডাউনলোড, ইনস্টল, কাস্টমাইজ সব অ্যাপিয়ারেন্সের মাধ্যমে করা হয়। প্লাগ ইন মেনটেন্যান্স, প্লাগ ইনের মাধ্যমে সব রকম প্লাগ ইন, ইনস্টল, কাস্টমাইজ, অ্যাডিশন, ডিলেশন সব কিসের মাধ্যমে হয়, প্লাগ ইনস প্যানেল থেকে হয়ে থাকে। তো ধরেন আজকে আমার প্ল্যান হলো যে আমি একটা কি করব, ব্লগ পেজ তৈরি করব, ব্লগ পেজ। তো ব্লগ পেজ যেহেতু তৈরি করব, ব্লগ পেজ তৈরি করার জন্য আগে থিম লাগবে। তো প্লাগ ইন অ্যাপিয়ারেন্সে গিয়ে আমি থিমসে চলে গেলাম। থিমসের মধ্যে গিয়ে যেহেতু আমার এখন নির্দিষ্ট কিছু থিম আছে, এগুলো হলো ডিফল্ট থিম, এই যে এইগুলো এখানে এই দুটো থিম অতিরিক্ত আমার লাগবে না, আমি এখানে কি করলাম সিলেক্ট করে ডিলিট। কারণ আমার ওই যে সাইট হেলথে কিন্তু বলছিল অতিরিক্ত থিম ডিলিট করে দিতে, আমি সেজন্য ডিলিট করে দিচ্ছি। এই একটা থিম থাকুক, এই একটা থিমকে আপনারা রাখার চেষ্টা করবেন, কারণ কোনো কারণে যদি মেইন থিম প্রবলেম হয় যেন আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। এখন কথা হলো আমার থিম তো এখানে কোনো কাস্টমাইজ করার মতো কিছু নাই, এই থিমটা একবারে সাদামাটা থিম। আমার থিম লাগবে আরেকটু অ্যাডভান্স, আরেকটু ঝাঁঝালো, আরেকটু ইনফরমেটিভ। তো সেই থিমের জন্য আপনাকে অবশ্যই অ্যাড নিউ থিম করতে হবে। অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউ থিম করার পর যেহেতু আমি আজকে নিউজ পোর্টাল সাইট তৈরি করবো, তো আমাকে লিখতে হবে নিউজ পোর্টাল। তো এখানে দুই রকমের প্লাগইনস থিম আসে, একটা হলো পেইড আর একটা হলো না এখানে সব মনে ফ্রি আসে, এখানে ফ্রি আসে সব। এখানে সব ফ্রি। যেমন এই যে আমি আজকে যাচ্ছি এই থিমটা ইনস্টল করতে বা এই থিমটা নিয়ে কাজ করতে, এই থিমটা নিয়ে কাজ করলে কি হবে, ইন্টারফেসটা একবার দেখেন, এই যেখানে সে কিন্তু দেখাচ্ছে এই থিমটা নিয়ে আসলে কত সুন্দর স্লাইড মাইড হবে। তার মানে আপনার কাছে দেখে বোঝা যাচ্ছে না এটা একটা অ্যাডভান্স থিম এবং কত গোছালো কন্টেন্ট আসবে। তো সেজন্য আমি চাইলাম যে এই থিমটা আমি এখন ইউজ করবো। ইনস্টল করলাম, ইনস্টল করার পর অ্যাক্টিভেট করব। এখন এই ইন্টারফেসটা একবার দেখে নেন, ঠিক আছে? স্যার কোনো পেড থিমের কাজ দেখাবেন না নাকি? না স্যার, পেড থিম তো দেখাই না, কাজ ফ্রি থিম নিয়েই কাজ শেষ করতে পারি না স্যার, পেড থিম। ওকে,
এই যে ইন্টারফেসটা দেখে নেন, এখন বলতেছে যে ইয়া কি হয়ে গেছে, নিউজ পোর্টাল তৈরি হয়ে গেছে। এখন দেখেন এটাকে জাস্ট আমি একটু হোম পেজে চলে যাই আবার। দেখেন তো পুরো জিনিসটাই বা পুরো ডিজাইনটা একটু নিজের মতো কি একটু ইউনিক বা অন্যরকম তৈরি হয়ে গেছে, তাই না? এবং সেটার একটা ইন্টারফেসটা কি অনেকটা কিসের মতো আসছে, নিউজ পোর্টালের মতো আসছে। কিন্তু এখানে প্রবলেমটা হলো দেখেন, এখানে একটা পোস্ট আসছে খুব সুন্দর, এখানে আরেকটা পোস্ট আছে খুব সুন্দর, কিন্তু বিষয়টা হলো ওরা যে জিনিসটা ওয়াদা করছে, এই যে কত সুন্দর একটা অ্যাডিশনাল ওয়েবসাইট, এই ওয়েবসাইট কিন্তু আসে না, তাই না? এখন বিষয়টা হলো যে আপনি শুধুমাত্র থিম ইনস্টল করছেন, এখনও কাজ বাকি। সেই কাজ বাকি কি, প্রতিটা থিমেরই কি থাকে, কিছু ডেমো সাইট থাকে, ডেমো পেজ থাকে, রাইট? কি থাকে? ডেমো পেজ, যেখানে তারা খুবই সুন্দর প্রপার ডিজাইন ইনস্ট্রাকশন তারা করে রাখছে অলরেডি। আপনার কাজ হলো ওই ডেমো পেজগুলো ইমপ্লিমেন্ট করা। এখন ডেমো পেজ ইমপ্লিমেন্ট করতে গেলে এই যে সে আপনাকে বলতেছে নিউজ পোর্টাল তো আপনি করছেন, ওয়েলকাম জানাচ্ছে, আপনি এখান থেকে কি করতে পারেন, এখানে কি থাকে, এখানে নাই, এখান থেকে এই যে গেট স্টার্টেড নিউজ পোর্টালে যান, গিয়ে নিউজ পোর্টালের অন্যান্য যেসব কি আছে রিকোয়ারমেন্ট, এই যে সেটা হলো কি মিস্ট্রি থিম ডেমো ইম্পোর্টার। যখনই আপনি এটা ইনস্টল করছেন সাথে সাথে সে আপনার সামনে এই যে ডেমো দাঁড় করাইছে, এখানে এই হলো 1 নম্বর ডেমো, এই হলো দ্বিতীয় ডেমো। এখন ডেমোগুলোকে দেখার জন্য আপনি একটু কী করেন, ভিউ ডেমোতে চলে যান। যখন এটা ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন তখন বুঝবেন যে এই তো ডেমো, আমি তো এটাই চাইছিলাম। স্যার একটা মানে থিমের ভিতরে অনেকগুলো ইয়া থাকে, যেমন থাকে, হ্যাঁ যেটা ইচ্ছে সেটা নিতে পারবো। রাইট, টেমপ্লেট আছে। হ্যাঁ টেমপ্লেট টেমপ্লেট থাকে। বানানো টেমপ্লেট। এখন আমার দরকার হলো এটা ইম্পোর্ট করতে গেলে তো আমি ইম্পোর্ট করব, সে বলতেছে আর ইউ শিওর, আমি বললাম যে হ্যাঁ ভাই আমি শিওর। এখন সিওরিটি হওয়ার কারণটা কি, কারণ হলো কোনো টেমপ্লেট যদি আপনি ইনস্টল করে ফেলেন, এখানে কিছু বিষয় দিয়ে আছে। ফর এক্সাম্পল, আপনি এখন একটা টেমপ্লেট ইনস্টল করে ফেলছেন, আপনার কিন্তু ওই যে কিছু সেটিংস কিন্তু চেঞ্জ করবেন না, মানে আর চেঞ্জ হবে না আর কি, আনচেঞ্জেবল হয়ে যাবে। সেগুলো কি আমি একটু বলতেছি। তারপর এখানে এই যে এই জিনিসগুলোর ইনস্টল করতে হবে, তাহলে আমার একটু সময় লাগবে। আমি ইনস্টল অ্যাক্টিভি দিয়ে দিলাম, সময় অল্প লাগবে যেহেতু লাইভ সার্ভার, তো লোকাল সার্ভার হলে এই জিনিসটা অনেক সময় নেয়। এই যে কত তাড়াতাড়ি সুপার ফাস্ট হয়ে যাচ্ছে। এই যে ইনস্টল হয়ে গেছে, ইম্পোর্ট। ডেব্রা তাকে হয়ে যাবে এটা এত লিস্টে। আচ্ছা ততক্ষণে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, কি বলেন? জি। আচ্ছা এই ভুলটা কখনো করিয়েন না কেউ, মানে অপ্রয়োজনে ট্যাব চেঞ্জ করেন না। অনেক সময় ট্যাব চেঞ্জের কারণে কি হয়ে যায়, অটোমেটিক ইয়ে হয়ে যায়। স্যার আমরা তো কালকে ভিডিওটা পাই নাই, পরশু বৃহস্পতিবারে। বৃহস্পতিবার আপনাদের ক্লাস আছে নাকি? সরি স্যার, বুধবারেতে বুধবার। বুধবারে। যারা ছিল তারা তো পাইছে। আচ্ছা ঈদ 10 তারিখে তাই না? আজকে কয় তারিখ? 5 তারিখ, 2 তারিখ। আজকে 2 তারিখ। ঈদের আগে কি আমরা কোর্স শেষ করতে পারবো? ঈদের আগে মনে বোধহয় হয় না। শেষ হয়ে যাবে। 21টা তো চলতেছে, 21, 22, 23, 24 আর 3টা আছে ক্লাস মাত্র। 3টা ক্লাস আর একটা ফেয়ারওয়েল হবে, শেষ 25। বেশি, 12 তারিখ। আর কিছুদিন চললে তো ভালো লাগবে। না এখন কবে ছুটি দিবে অথরিটি তো কিছু জানাই নেই। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। ভিজিট সাইট, কংগ্রাচুলেশন, সাইট কি হয়ে গেছে, ডান। এখন আমরা চাইলে কি করতে হবে, সাইটটাকে ভিজিট করতে হবে। ভিজিট করার জন্য ধরেন আমি এই পেজটাকেই সিলেক্ট করলাম, এটাকে না। স্যার মোবাইল থেকে তো অ্যাটেনশন দিতে পারতাছি না, স্যার দিয়ে দিবেন আমারটা 24 ওরকম আমরা আচ্ছা ক্লাস শেষ করি স্যার, তখন দিব না। ক্লাস তো মাত্র এখনো অনেক বাকি। এই যে মজার ঘটনা, এখানে লোগো হিসেবে সিলেক্টেড আছে কে, এই ভদ্রলোক।
বাদ বাকি দেখেন পুরো ওয়েবসাইটটা আমার এখানে চলে আসে ঠিকঠাক, কিন্তু এই লোগোটা ঝামেলা করছে। তো আমার তো এটা লোগো না, তাহলে চলেন লোগো চেঞ্জ করতে হবে। লোগো চেঞ্জ করতে হলে এখন কোথায় যাব? লোগো চেঞ্জ করতে হলে আমাকে কিন্তু এখানে লোগো চেঞ্জ করার পারমিশন নাই, আমাকে যাইতে হবে এই যেখান থেকে কাস্টমাইজ। ঠিক আছে, কাস্টমাইজ গিয়ে সাইড আইডেন্টিটি থেকে এখানে লোগো যেটা আছে সেটাকে রিমুভ করে নিজের ইয়াগুলো দিব। এই যে হেডার সেটিং, হেডার সেকশন, স্টিকি মেনু, এগুলো না, সাইট আইডেন্টিটিতে যাবে তাহলে। সাইট আইডেন্টিটি, লোগো রিমুভ, এই যে ডিসপ্লে সাইট টাইটেল এন্ড ট্যাগস, পাবলিশ। আইকনও চেঞ্জ করতে পারবেন এখানে বসে। হয়ে গেছে বোধহয়। এখন চলেন একটু ব্যাকে চলে গিয়ে দেখি তো হয়েছে কিনা। এখন তো পুরো ব্ল্যাঙ্ক চলে আসছে, তাই না? এখানে ব্ল্যাঙ্ক আসার কথা না তো, এখানে ওই যে লেখাগুলো দেখাবে, নিউজ পোর্টাল, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। এই যেগুলো আসে নিউজ পোর্টাল উপরে দেখায়, ওই যে উপরেই বারে না, এই যে ট্যাব চলে বারে আসছে, দেখায় ওগুলা নিউজ পোর্টাল। ওই লোগো মানে টিক দিলে, মার্ক করে দিলে আসে। হ্যাঁ এগুলো লোগো দিলে এগুলো ডিসিলেট হয়ে যায় আর কি, তখন আর আসতে চায় না, তখন আবার আনটিক করে টিক মার্ক দিলে আবার চলে আসে। এই যে এটা দেখছেন কত সুন্দরভাবে নিজের একটা পেজ তৈরি হয়ে গেছে। বাট এই পেজটাই কি শেষ নাকি? না, এখানে তো তাদের ডেমো কন্টেন্ট আসছে। আমি কি ডেমো কন্টেন্ট আনবো? আমি তো ডেমো কন্টেন্ট আনবো না, আমি তো আনবো আমার আমার এডিট করতে হবে, এগুলো ডিলিট না করে এখানে সবগুলো সব করে করা আছে অলরেডি। এডিট করতে হবে, এডিট করতে হবে। এডিট করার জন্য এই যেখানে অলরেডি এডিট করা সেখানে বলতেছে এই যেখানে সেটা পেন টুল দিছে, এই পেন টুলটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার সাথে সাথে সে বলতেছে এই যে স্লাইডার ক্যাটাগরিতে এই জিনিসগুলো আসতেছে, আপনি কি চান এগুলো আসুক? আমি বললাম যে না বাবা, আমি এগুলো চাচ্ছি না, আমি চাচ্ছি আনক্যাটাগরাইজ বাংলাদেশ আসুক। তোমার টেকনোলজি আমার লাগবে না, আর তোমার অতিরিক্ত কোনো কিছু লাগবে না, তাহলে শুধুমাত্র আমার যেগুলো আছে সেগুলোই আসবে। এই যে তার মানে এখানে সবগুলো কি ডিসিলেক্ট করে দিতে হবে। ফিচার পোস্ট অ্যান্ড ক্যাটাগরিজ, ফিচার পোস্ট কোনগুলো? এই যে এই চারটা। এখন এখানে কোনটা কোনটা আসবে এখানে সে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন যে আমার এই পোস্টগুলো এখানে দেখাবো। তো এখানে সবগুলো মেনটেনেন্স করা হয় কিসের ভিত্তিতে? ক্যাটাগরির ভিত্তিতে। তার মানে দেখেন ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্যাটাগরি ট্যাগসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেজন্য খেয়াল করে করে এগুলো কি দিতে হবে? দেখাইতে হবে। ঠিক আছে, তো এটা সব কিছু করার পর পাবলিক, এরপরে এটা শেষ। এখানে এখানে কি দিবেন? এখানে তো বলতেছে ট্রেন্ডিং, তাই না? এই যে এখানে দেখেন ট্রেন্ডিং বা কি অনুষ্ঠানে আপনি দেখাতে চাচ্ছেন সেগুলো। আপনি চাচ্ছেন যে এখানে স্পোর্টস না, এখানে অন্য কিছু থাকবে, আপনি এখানে স্পোর্টস না দিয়ে আমি বললেন যে ইন্টারন্যাশনাল নিউজ, ইন্টারন্যাশনাল, এই যে। ঠিক আছে, সব চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে। এই যেখানে যে একটা কি আসছে, একটা কন্টেন্ট আসছে বা এখানে একটা স্টাইল আসছে, এই স্টাইলটা আপনি চেঞ্জ করতে পারবেন এই যে এখানে। ট্রাভেলকে আপনি চেঞ্জ করতে পারবেন। মধ্যগত হলো আপনি সব ধরনের কন্টেন্ট আপনি এখানে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। করা শেষ, পাবলিশ করে দেন, সাথে সাথে কি হয়ে যাবে? আপনার এই ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে, কাস্টমাইজ করছেন, কাস্টমাইজ ডান। এখন আপনি রিলোড। দেখেন এখানে আমার কন্টেন্টগুলো আছে যেগুলো আমি দেখাইতে চাইছি। কি রে, লাইভ স্যার হয় না? এর কাজ কি স্যার? প্লাগইনের কাজ জি এখন তো স্পেসিফিক কখনো প্লাগইনের কাজ আসে নাই, সেজন্য বুঝাইলেও কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে। আগামীকালকে প্লাগইনের কাজগুলো বুঝেন তাহলে। ওকে স্যার। আগামী ক্লাসটাই হবে প্লাগইনের উপরে। তো হোমওয়ার্ক কি থাকবে বলেন? সবাই নিউজ পোর্টাল সাইট তৈরি করবেন নাকি? স্যার বায়ার যদি তার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস আমাকে দিতে চায়, এটা কিভাবে হইব স্যার? আমি কিভাবে সেটা গ্রহণ করব আর সে কিভাবে তার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা আমাকে দিয়ে দিবে স্যার? এখন আগে বুঝতে হবে যে বায়ারের ম্যাটেরিয়ালটা কি, মানে বায়ার কি লেভেলের জানে ওয়ার্ডপ্রেস সম্পর্কে।
যদি বায়ার একবারই না জানে তখন বলবেন যে আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে দেন ওয়ার্ডপ্রেসের সেটা- অ্যাডমিন ড্যাশবোর্ড, সেগুলো দিয়ে দিলে যে- তখন আপনি কাস্টমাইজ করে দিবেন। তারা তো স্যার ইমেল আর পাসওয়ার্ডটা দিতে চায় না। অনেক বায়ার আছে যারা নিউ, তারা তো ইমেল আর পাসওয়ার্ডটা ইমেল তারা পাসওয়ার্ড দেয়। কেন দিবেন না? ইমেল পাসওয়ার্ড চাবেন না, বলবেন যে আপনার তোমার লগইন অ্যাক্সেস তো অবশ্যই দিব ওয়ার্ডপ্রেসের স্যার, ওয়ার্ডপ্রেসের এই ইমেল আর পাসওয়ার্ড হ্যাঁ ওয়ার্ডপ্রেস ইমেল পাসওয়ার্ড এখন যদি দিতে না চায় তাহলে বলবেন যে তাহলে তো আমি একটা কাস্টমাইজ নতুন করতে আইডি পারবো ক্রিয়েট করে দিতে কমেন, আর মানে কাজ করার জন্য লগইন আইডি অ্যাক্সেস ক্রিয়েট করে দিতে বলবে। ভাই আচ্ছা একজনের কথা বলেন, স্যারের কথাটা শুনি। আচ্ছা নাম্বার 1 আমি বলে দিই, বায়ার যদি নতুন হয় ওয়ার্ডপ্রেস কাজ না জানে সে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনি তাকে যতই বুঝায় বলেন, ঠিক আছে, আপনি তাকে বুঝিয়ে বললেন, সে যদি বুঝতেই পারতো তাহলে সে নিজেই কাজ করতো, ক্লায়েন্ট নিত না, সে সেলার নিত না। নাম্বার 1। নাম্বার 2, যদি এরকমটা হয় বায়ার একবারই নতুন ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানে না, তাকে বলতে হবে দেখো তুমি যদি আমাকে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড না দাও আমার কি করতে হবে, তাহলে আমি তোমার কাজটা করে দিতে পারবো না। তুমি আমাকে ভরসা করতে পারো, ভরসা করার জন্য আপনি হয়তো কোনো মার্কেট প্লেসের মাধ্যমেই তো বায়ার পাবে, তুমি আমাকে ভরসা করতে পারো, আমি অলরেডি এতগুলো কাজ করছি। তারপরে যদি না দেয়, এখানে এখন করতে হবে নিনজা টেকনিক। নিনজা টেকনিক কি? ওকে একটা স্লাইডার অথবা ইমেজ প্রসিডিউর দেখাই দেবেন, দেখো তোমাকে আমাকে এভাবে এভাবে একটা ইউজার প্যানেল তৈরি করে দিতে হবে। এখন আপনি জানেন বায়ার এটা করতে পারবে না, বায়ার যখন দেখবে যে নিরাশ, মানে যখন দেখতেছে বায়ার পারতেছে না, বায়ার তখন নিরাশ হয়ে আপনাকে দিবে, ঠিক আছে? এটা একটু প্রসেস, টাইম লাগবে, বাট সে আপনাকে দিতে বাধ্য। স্যার আমার একজন ফ্রেন্ডকে আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখছিলাম, সেও ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস নিয়ে শিখছিল। তখন বায়ারটা একবারে নিউ, তখন তাকে $100 যখন অর্ডার দিছে তখন কইতেছে যে এরকম একটা ওয়েবসাইটের লিংক তাকে দিছে, কইছে এটা আমি কিরকম টিম সেট আমি জানি না, তুমি ওবহু এরকম আমাকে মানে করে দাও। এখন সে তার কাছে চাইছে, মানে সে অ্যাক্সেসও দিতে পারে না, এখন কয় আমি তোমাকে ইমেল আর পাসওয়ার্ড কেন দিব, আমি তোমাকে ইমেল আর ওয়ার্ডপ্রেসের ইমেল আর পাসওয়ার্ড দিব না, আমি অর্ডারটি ক্যান্সেল করে দিই। 2 দিন রাখছে স্যার, 2 দিন রাখার পরে তারপরে ক্যান্সেল করে দিচ্ছি। না এখানে বুঝাইতে হবে, দেখো ওয়ার্ডপ্রেসে মানে ইমেল পাসওয়ার্ডটা কেন দরকার, যদি তুমি না দাও কোনো সমস্যা নাই, আপনি বলে দিবেন কোনো সমস্যা নাই। আমরা কি স্যার B2B অন্য একটা ওয়েবসাইটের মতো সেম টু সেম মানে তাকে কি ওয়েবসাইট করে দিতে পারবো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে? এখন কথা হলো যে ওয়ার্ডপ্রেসে যদি ওয়েবসাইট সেম টু সেম করতে চাই, আগে দেখতে হবে যে ওয়ার্ডপ্রেসে ওই ফিচারগুলো দিচ্ছে কিনা যেটা B2B তে আছে। জি স্যার, এখন স্যার আমরা কিভাবে বুঝবো যে এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসের তৈরি আর ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এই টিমসটাই মানে এই যে একটা এক্সটেনশন আছে ওয়ার্ডপালাইজার, ইনস্টল করতে পারেন। তারপর wordcsm.org আছে, wordcsm.org। বুঝি নাই স্যার। আচ্ছা হ্যাঁ ইব্রাহিম স্যারেরটা কি জানি লিখে দেন আপনি একটু, বা লিংকটা কপি করে একটু গ্রুপে বলে চ্যাট বক্সে। আচ্ছা দিচ্ছি। আচ্ছা আমি যেটা করি সেটা হলো যে এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি না কি দিয়ে তৈরি বা কি সব ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে সেটা জানার জন্য ক্রোম এক্সটেনশনে চলে যাই। এই যে CHROM ক্রোম। ভাই কি ওয়ার্ডপ্রেসে কাজ করেন? কি আমি? জি আপনি? হ্যাঁ দুইটা কমপ্লিট করছি আর কি ওয়ার্ডপ্রেসে। আচ্ছা ক্রোম এক্সটেনশনে যাবেন, ক্রোম এক্সটেনশনে গিয়ে এখানে জাস্ট লিখবেন যে ওয়ার্ডপালাইজার। এই যে এটা ইনস্টল করে রাখবেন। স্যার এগুলো এক্সটেনশন যদি আমরা ইউজ করি, ফাইবার তো অনেক সিক্রেট। ফাইবার স্যার আমার লিংকটা দিছি স্যার দেখতে পারেন। এখানে ফাইবারের কোনো কাজ নাই, ওয়ার্ডপালাইজারে ফাইবারের কোনো কাজ নাই। ওকে আমি দেখতেছি। বা আপনার যদি ওইটাও সমস্যা হয় যে ভাই এক্সটেনশন নেওয়াতে ঝামেলা, তাহলে আপনি এখানে করেন। এই যেখানে আপনি ধরেন আমি ওয়েবসাইট ইউআরএল দেই, কিন্তু এখানে তো শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের না, সিএমএস কোন সিএমএস ব্যবহার করছে এটা জানার জন্য। হ্যাঁ এই থিমও দেখা যাবে, কি থিম ইউজ করছে, তারপর ব্যাকএন্ডে কি ইউজ করছে সব দেখা যাবে। তাই চলেন তো আমার ওয়েবসাইটটা নিয়ে আসি, যদি আমার ওয়েবসাইটটা ইয়া না মানে কোনো সিএমএস এর মাধ্যমে না। ওকে হ্যাঁ দেখা দিই পারকে আপনি কি এই যে ওই ওয়েবসাইট বা লাইট স্পিড। আচ্ছা ওয়েব সার্ভার এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে উপরে যে সবুজ আছে ওখান থেকে চেঞ্জ করতে পারবেন আবার কি চাচ্ছেন। হ্যাঁ এখান থেকে প্রোভাইডার ওয়ার্ডপ্রেস থিম শপিফাই থিম। যাক আপনার এই জিনিসটা সুন্দর আছে। আমি এই কাজটা করি হলো WP বিগিনার দিয়ে। আপনি যে কাজটা এখানে করলেন না যে কোন থিমটা, আমি থিম ডিফাইন করার জন্য WP বিগিনার কে
স্যার মার্কেট প্লেসের মধ্যে ওয়ার্ডপ্রেসের উপরে কাজটা প্রচুর প্রচুর demand। কাজ। আপনারা যদি আপনাদের প্ল্যান থাকে মার্কেটপ্লেসে কাজ করার, আপনাদেরকে ওয়ার্ডপ্রেস নিয়েই নামতে হবে। জি স্যার, আমি ওয়ার্ডপ্রেস ফাইবারে হিউজ পরিমাণে কাজ ফাইবারে আছে খালি WordPress-এ। ফাইবার না ভাই, ওই কেদার মধ্যে কাজ করে আপর.com ওয়ার্ডপ্রেসের উপরে কাজ প্রচুর। ঠিক আছে, আর স্যার freelancer.com স্যার কন্টেস্টও স্যার আছে স্যার, যে আপনারা যে কাজ করছেন এরকম ডেমো দিলে পরে কন্টেস্টের মধ্যে তারা আপনাকে অর্ডার দেয়। বিট করতে হয় আর কি। আচ্ছা, প্রেজেন্ট সবাই জি, জি। দিয়েছেন, সবাই প্রেজেন্ট দেন। দেয় নেই স্যার। আচ্ছা আমার প্রেজেন্ট কি হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। এই যে ইব্রাহিম খান, ওয়েবমেড 12। স্যার 49টা একটু দেখেন তো, মোবাইল দিয়ে দিছি তো, হয়েছে কিনা। সেই সুন্দর হয়েছে। স্যার আমার 24 একটু দিয়ে দেন স্যার, সৌরভ আহমেদ জাকির। এই যে অ্যানোনিমাস একজন আছে তো, আচ্ছা আমি দিয়ে দিলাম। ঠিক আছে।